আমাদের স্বপ্ন গল্প চ্যানেলের সকল পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বাসর ঘরে ঢুকে ঘুমটা ঢাকি সদ্য বিয়ে করা বউয়ের ঘুমটা টেনে মেঝেতে ফেলে দিয়েছে তারজান। চোখে তীব্র হিংস, মুখে শুকনো মরিচের মাখানো ঝাঁঝালো কণ্ঠ এনে বলল, তরে বিয়ে করে আনছি কি সবকিছু ঢেকে হাত পা গুটিয়ে বসে থাকার জন্য? এমন ঢেকে বসে আছিস কেন? তরে উলঙ্গ করতে গিয়ে আমার সময় ব্যয় করতে চাস? তোর এত বড় সাহস, আমার সময়ের অপমান করিস তুই? তারজানের কথায় শিউরে উঠেছে তেইনাজ। কিছু প্রহর আগেই সে এক অপরিচিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। চোখের সামনে এমন হিংস্র চাহনি আর ঝাঁঝালো কণ্ঠে রীতিমতো কেঁপে উঠেছে তার পুরো শরীর। কণ্ঠনালীটাও এতটাই কেঁপে কেঁপে উঠেছে যে সেখান থেকে কোনো শব্দ বের করতে পারছে না। তবুও কিছু বলার জন্য জড়তা কাটিয়ে ঠোঁট নাড়তেই তাজরান ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়েছে। তিহিনাজের ওপর ঝাঁপিয়ে পড়েই ওর ঠোঁট টেনে ধরে বলল, এমন বিপদার শ্বাস তোকে কে সাজতে বলছে? তোর কি মনে হয় এইসব রং ঢং মেখে সং সাজলেই পুরুষরা নারীর বশে চলে আসে? পুরুষকে বশ করার জন্য তোদের মতো নারীর নগ্ন শরীরই যথেষ্ট। তিহিনাজ আর কিছু বলার সুযোগ পায়নি। কিছু বলবে তো দূরে থাক, তার আগেই ভয় শিউরে ওঠা হয়নি, না হয়েছে একটু কেঁপে ওঠা আগেই নিজের বস্ত্র টেনে টেনে ছিঁড়ে ফেলার আঁচড় অনুভব করেছে নিজের শরীরে। চোখের কোণে বেয়ে আঝর ধরেই নোনা জলের জলপ্রপাত বেয়ে যাচ্ছে। মনের অজান্তে মনোকণ্ঠ আর্তনাদ করে একটি নাম বের হয়ে এসেছে। ঈশাদ, তুমি তো কথা দিয়েছিলে তোমার তিহি পাখির চোখে এক ফোঁটা পানিও ছড়তে দেবে না, অথচ আজ আমার চোখে শুধু পানি নয়, রক্ত ঝরছে। পুরো শরীরে জঙ্গলি জানোয়ার তার হিংস্র আক্রমণের দাগ কেটে দিচ্ছে। এমন নরকে তুমি আমাকে কেন ঠেলে দিলে? এই হিংস্র মানুষটার কাছে আমি আমার কণ্ঠে দুটো কথাও ফুটানোর সুযোগ পাইনি, তাহলে তার জন্য আমার হৃদয় মাঝে কি করে ভালোবাসা ফুটাবো? আমি পারবো না ঈশাদ, তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারবো না, কিছুতেই না। তোমার তিহি পাখি চাষ কত বিক্ষত হয়ে যাচ্ছে তাজরানের হিংস্র আচরের সাথে। তিহিনাজ হারিয়ে যাচ্ছে এক রঙিন নদীতে, যেখানে ছিল ভালোবাসার রংধনু, যার 7টা রঙে ঢেকে রেখেছিল তার ছোট্ট জীবনটাকে। এক বিশাল গেটের সংলগ্ন দোতলা বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য পা ফেলেছে তিহিনাজ। এমন বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, তাদের মতো এমন মফস্বল শহরে তেমন একটা নেই বললেই চলে। আজ এখানে না আসলে হয়তো তার এটা জানাও হতো না, আর দেখাও হতো না। গেটের কাছটাতে গিয়ে থমকে গিয়েছে সে। আশেপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে না পেয়ে বেশ চিন্তিত। এত বড় রাজপ্রাসাদ, অথচ গেটে কেউ নেই। আশ্চর্য, ভেতরে কি ঢুকবে কি ঢুকবে না তা বুঝে উঠতে পারছে না তিহিনাজ। হাতে ছোট পার্সটা খুলে একটা কাগজ বের করে চোখের সামনে তুলে ধরেছে সে। এটা তার ইন্টারভিউ ফর টিউশনি চিঠি, যেখানে নিচে দুবার উল্লেখ করা হয়েছে ঠিক 5টার মধ্যে সাক্ষাৎ করতে হবে, না হলে সে সুবিধা বঞ্চিত লিস্টে চলে যাবে। তিহিনাজ নিজের ঘড়িটার দিকে তাকিয়ে মনে পড়েছে এটার ব্যাটারি ডাউন হয়ে গেছে, এখনো চেঞ্জ করা হয়নি। ইস, কেন যে চেঞ্জ করলাম না। এখন বুঝবো কিভাবে কয়টা বাজে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, যদি লেট হয়ে যায়। তিহিনাজ একবার আশেপাশে চোখ বুলিয়ে কাউকে না পেয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই ফুলের মতো গন্ধে তিহিনাজ মনটা নেচে উঠেছে। উফ, কি মিষ্টি গন্ধ! এমন গন্ধ পেলে তো দুবেলা ভাত না খেয়েও থাকা যাবে। পায়ের কদম ফেলে কিছুটা ভেতরে ঢুকতেই সরু পথে দুবার ঘিরে ফুলের বাগান। গোলাপ থেকে শুরু করে নানা রকমের অসংখ্য ফুলের বিচরণ। তিহিনাজের বুঝতে বাকি রইল না, এই বাসার কেউ একজন আছে যার মনটা এমন ফুলের রঙের রাঙা, নাইলে তো এত সুন্দর গোছানো এত ফুলের সমারোহ কেন থাকবে? একটু আগেও সে চিন্তিত হয়ে ভেতরে প্রবেশ করেছিল, তা অনেকক্ষণ আগে চলে গিয়েছে। এমন ফুলের মনোরম পরিবেশে যে কারো কঠিন চিন্তাও দূর হয়ে যাবে। ফুল যে তিহিনাজের খুব পছন্দ তা নয়, কিন্তু অপছন্দ নয়। তিহিনাজ ফুলের গন্ধে নাক ডোবাতে ডোবাতে এগিয়ে যাচ্ছে ভেতরে, রাজপ্রাসাদের মতো বিশাল বাড়ির সদর দরজার দিকে। কিছুটা এগোতেই মনে হচ্ছে তার দিকে কেউ চেয়ে আছে। শুধু চেয়ে থাকতেই নয়, মিষ্টি মিষ্টি হাসছেও। সে হাসির কোনো ছন্দ নেই,
শব্দ নেই আর গন্ধও নেই। তিহিনাজ আশেপাশে চোখ আবার বুলাচ্ছে, কিন্তু কোথাও কাউকে দেখতে না পেয়ে উপরে তাকালো। আবার ঠিক তখনই মনে হলো কেউ একজন লুকিয়ে পড়েছে। তিহিনাজ বেশ কিছুক্ষণ দোতলা লম্বা বারান্দাটার দিকে চেয়ে আছে। কেউ কাউকে দেখতে না পেয়ে আবার সামনে গিয়েছে। সদর দরজার কাছে এসেও তিহিনাজ বেশ অবাক, এখানেও কেউ নেই। আর দরজাটা এমন খোলা কেন? কেউ থাকুক আর না থাকুক, দরজাটা ভেতর থেকে আটকানো থাকা উচিত ছিল। তিহিনাজ মনে মনে এবার বেশ বিরক্ত। কথায় সে নানা মানুষের সম্মুখীন হয়ে 2-4 প্রশ্নের মুখোমুখি হবে। একটু সাহসী সাহসী মুখ নিয়ে বলবে, আমি ইন্টারভিউতে দিতে এসেছি। এই যে দেখুন, আমার কাছে ইন্টারভিউ লেটারও আছে। না, তার সব চিন্তাভাবনা কল্পনাতে পানি করে দিয়েছে। বাসায় কেউ নাই নাকি? ভেতরে ঢুকলে আবার যদি কেউ চোর বলে পিটানো শুরু করে, যদি জেলে ঢুকিয়ে দেয় তখন? তিহিনাজের কপালে চিন্তা ভাঁজ পড়েছে, যে ভাঁজে রয়েছে বিরক্তির ভাঁজও। এভাবে ডেকে এনে কেউ থাকবে না? এটা কি ছেলে খেলা? আমি কত কষ্ট করে এসেছি, কতগুলো টাকা ভাড়া মিটিয়েছি, এগুলোর কি হবে? তিহিনাজ এবার রাগ নিয়েই ভেতরে প্রবেশ করেছে। ভেতরে ঢুকেই পুরো মুখ হা, এত সুন্দর! এরকম তো সে টিভিতে দেখে আছে। আচ্ছা, এই দেওয়ালগুলো কি দিয়ে বানিয়েছে? কি মসৃণ! আর এই যে সোফার কালারটাও কি চকচক! তিহিনাজ চোখ ভরে সব কিছুতে একে একে দেখছে, ঘেমে নিয়ে ফেলেছে। হঠাৎই তার মনে হচ্ছে এটা কোনো ভূতের বাড়ি। নাইলে তো এত সুন্দর বাড়িতে কেউ মানুষ নেই। এমন তো নয়, সে কোনো মায়াজালে আটকে পড়েছে। তিহিনাজের শরীর ঘেমে চুপসে যাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম বড় হয়ে কানের কাছ দিয়ে বেয়ে আসছে। হাতের তালুটাও ঘামা শুরু করে দিয়েছে। এত কিছু ভিজালেও তার গলাটা উল্টো রিয়েক্ট করছে। গলা ভিজে না উঠে শুকিয়ে যাচ্ছে। তিহিনাজ ভয়ে ভয়ে নিজের সুতি ওড়নার দিকে ঘাম মুছতে নিলেই পেছন থেকে একটা হাত এসে সামনে এগিয়ে আসে, হাতে একটা রুমাল। ঘামগুলো মুছে নিন, না হলে সর্দিতে ভুগবেন। হঠাৎ এমন খালি বাড়িতে ছেলে কণ্ঠ পেয়ে চমকে উঠেছে তিহিনাজ। পেছনে ঘুরে ছেলেটাকে দেখতেও পারছে না, আবার হাত থেকে রুমালটা নিয়ে ঘাম মোছার সাহসও পাচ্ছে না। ছেলেটি আবার পেছন থেকে সামনে এসে বলল, এখনো তো কিছুই শুরু করলাম না, তার আগেই আপনার এই অবস্থা? তিহিনাজ আবার চমকে উঠতে ছেলেটি বলল, আমি ইন্টারভিউয়ের কথা বলছিলাম। আমরা কি শুরু করতে পারি, নাকি আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামার শপথ পাঠ করবেন ভাবছেন? তিহিনাজ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলতেই ছেলেটার সামনে এগিয়ে এসে সোফাটা বসে বলল। তিহিনাজ এখনো ছেলেটার দিকে তাকাতে পারছে না, বুকটা কেমন জানি ধড়ফড় করছে। বারবার মনে হচ্ছে এমন তীক্ষ্ণ কণ্ঠের মালিকটির চেহারাও তীক্ষ্ণই হবে, যে তীক্ষ্ণই সে ভুলে খেয়ে ফেলবে। আগে সে ইন্টারভিউটা কমপ্লিট করুক, তারপর না হয় দেখা যাবে। ছেলেটি তিহির সামনাসামনি একটা চেয়ারে টেনে বসলো। কিছুক্ষণ নীরবতা পালনে শেষ করে বলল, আপনার নাম? এই যা, আমি তো আমার নামটাই ভুলে গেছি, এখন কি হবে? কি হলো, নাম মনে নেই? তিহিনাজ আর নিচের দিকে তাকিয়ে থাকতে পারেনি। নিজের মনের কথা উনি কিভাবে বুঝতে পারলো, সেটা প্রশ্ন চক্ষু নিয়ে ছেলেটার দিকে তাকালো। সরাসরি চোখে পড়তে কোনো লজ্জা জাগেনি, বরং লোভ জেগেছে। কে বলছে এটা তীক্ষ্ণ চেহারা? মোটেও না, এটা তো আদরের চেহারা, যে চেহারা দেখলে শুধু আদর করতে মন চাইবে। তিহির জিজ্ঞাসা দৃষ্টি বদলে গিয়ে সেখানে জায়গা করে নিয়েছে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা একটি চকলেট কালারের টি শার্ট পরা, ব্লু ট্রাউজার পরা এক সুদর্শন যুবকের দিকে, যার ছোট চোখের তীক্ষ্ণ দৃষ্টি তাকে গ্রাস করে নিচ্ছে। ঠোঁটে তার মুচকি হাসি। হঠাৎ করে ছেলেটি উচ্চ স্বর হেসে উঠতেই তিহিনাজ নিজের চোখ সরিয়ে নিয়ে অস্পষ্ট স্বরে বলল, তিহিনাস। অনলি তিহিনাস, আর কিছু নেই? না, কেন? জানি না। ওকে, তিহিনাস নামটা কেমন সেকেলে লাগছে, তোমাকে বরং তিহি বলেই ডাকবো। হুম। আমার নাম ঈশাদ, পুরো নাম ঈশাদ চৌধুরী। তিহিনাজও বিড়বিড় করে বলল, আপনার নামটাও কেমন সেকেলে লাগছে, আমিও ছোট্ট করে ইস বলে ডাকবো। কিছু বললেন? তিহিনাজ কিছুটা নড়েচড়ে বলল, না তো, আপনার কি ইন্টারভিউ নেওয়া শেষ? জি না, মাত্র তো শুরু। তা আপনি কিসে পড়েন? অনার্স প্রথম বর্ষ। তার মানে পিচ্ছি, দেখেই বুঝেছিলাম।
ফ্যামিলিতে কে কে আছে? তিহিনাজ একটু কঠিন সুরেই বলল। আম্মু, আমার ছোট বোন আর আমি। ঈশাদ কিছুটা অবাক হয়ে ভঙ্গিমায় নিয়ে বলল, তোমারও ছোট বোন আছে? থাকবে না কেন? তুমি তো নিজেই পিচ্চি, তার মধ্যে আবার পিচ্চি বোন, কেমন জানি বেমানান লাগছে। তিহিনাজের রাগ হচ্ছে, রাগের পায়ে তালা চুল করছে। ইচ্ছে করছে পাটা ঈশাদের সামনে তুলে বলতে, আপনার আজগুবি কথায় আমার রাগ পেয়েছে, তাই একটু চুলকিয়ে দিন তো। ভাই নেই? না। ঈশাদ আবার একটু অবাক হয়ে ভঙ্গিমায় বলল। কেন? তিহিনাজের পায়ের তলায় চুলকানি আবার তীব্রতায় ঘাস করে ফেলেছে, দাঁতে দাঁত চেপে বলল, আব্বু নেই তাই। আব্বু থাকলে ভাই হতো? জি। কিভাবে? তিহিনাজের উত্তরে ঈশাদ যতটা না বিব্রত হয়েছে তার থেকে বিব্রত প্রশ্ন করে তিহিনাজের গরমকে চরম পর্যায়ে তুলিয়ে দিয়েছে। তিহিনাজ চট করে সোফা থেকে দাঁড়িয়ে বলল, আমার কোনো টিউশনই লাগবে না। সামান্য একটা টিউশনের জন্য যে ইন্টারভিউ দিতে হয়, সে টিউশনই আমার চাই না। তিহিনাজ যেতে চলে নিতে এলে পেছন থেকে ঈশাদ আবার উচ্চস্বরে হেসে উঠল। আহা, এমন হাসির ছন্দে সে তো বারবার নয়, হাজারবারও ইন্টারভিউ দিতে পারে। ঈশাদ তিহিনাজের সামনে দাঁড়িয়ে বলল, সরি ফর ফান, আমি জাস্ট আপনার জড়তা কাটাতে চেয়েছিলাম। এখন আপনার মধ্যে কোনো জড়তা কাজ করছে না। আমার তো মনে হয় এখন আপনি আমাকে ভয় কি পাবেন, আমাকে মারতেও আপনার হাত পা কাঁপবে না। তিহিনাজ বুড়ুকুচকি ঈশাদের দিকে তাকিয়ে আর একটু অমায়িক হাসি উপহার পেয়েছে। একটু আগে যে ছেলেটা তার ইন্টারভিউ নিয়েছিল, যে ছেলেটার সাথে এই ছেলের কোনো মিল পাচ্ছে না। মনে হচ্ছে এই অমায়িক দেশের অমায়িক রাজা, যার রাজ্যের মানুষ তাকে ভীষণ ভালোবাসে। ঈশাদ আবার কিছু বলতে যাবে, তার আগেই বাবাই, এটা কি আমার মামুনি? কি সুন্দর দেখতে, আমি একটা চুমু খাবো? তিহিনাজ ঈশাদের দিক থেকে পাশ কাটিয়ে তাকাতেই একটা বাচ্চা দৌড়ে এসে ওর হাত চেপে ধরলো। একটু দূরে একটু বয়স্ক মহিলাও দেখা যাচ্ছে। এদিকে এগিয়ে আসতে ইশাদ, মেয়েটাকে আর রমজানকে তো গেটে দেখলাম না, সব কোথায়? ঈশাদ মেয়ের বাচ্চাটির কোলে নিয়ে বলল। সবাইকে আজ ছুটি দিয়েছি আম্মু। কেন? ঈশাদ তিহিনাজের দিকে তাকিয়ে বলল, একটা শুভ কাজ শুরু করতে যাচ্ছি তো তাই। শুভ কাজ? তোমাকে রাতে বলবো। ঈশাদ আবারও তিহিনাজের দিকে তাকিয়ে বলল। আমার এই ছোট্ট ইনাকে পড়াতে হবে, পারবেন তো? তিহিনাজ কোনো উত্তর দেওয়ার আগেই ঈশাদ ইনাকে তিহিনাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, সোনামা, তোমার না চুমু খেতে ইচ্ছে করছে? এখন একটা খাও, কাল থেকে রোজ 2 ঘন্টা করে চুমু খাওয়ার সুযোগ পাবে। ঈশাদের কথায় তিহিনাজ হাঁ করে তাকানোর আগেই ইনা পরপর দুটো চুমু খেয়ে খিলখিলি হাসছে। ইনাকে মিসেস মরিয়ম বেগমের দিকে এগিয়ে দিয়ে ঈশাদ বলল, আম্মু তুমি ইনাকে নিয়ে ভেতরে যাও, আমি তিহিকে এগিয়ে দিয়ে আসছি। তিহিনাজ ঈশাদের পায়ে পায়ে তাল মিলিয়ে সামনে এগোচ্ছে আর ভাবছে, তার মানে এতক্ষণ আমি লোকটার সাথে একা, খালি একা বাসায় ছিলাম। ও মাই গড, কিন্তু এই লোকটার যে 5-6 বছরের একটা বাচ্চা আছে, দেখে তো তা বোঝা যায় না, কি করে সম্ভব? আর ওই বাসায় তো আর কেউ দেখলাম না, ওনার ওয়াইফ কোথায়? দুজনের নীরবতা ভেঙে তিহিনাজ প্রশ্ন করে বসলো, ইনা আপনার মেয়ে? কেন, দেখতে আমার মতো হয়নি? তা না, আপনাকে দেখে। তোমার ঘামের গন্ধটা মারাত্মক, এরপর থেকে আমাদের বাসায় আসলে তোমার ঘামা নিষেধ। ঈশাদ নিজের কথা শেষ করে উল্টো হাঁটা ধরল। পেছন থেকে তিহি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে, যেটা যেন তার দেখা বারণ। কিরে, মরে গিয়েছিস নাকি? কোনো সারা শব্দ নেই কেন? হঠাৎ ঝাঁঝালো কণ্ঠে তিহি অতীত থেকে বেরিয়ে এসেছে। চোখ দুটো মেলে ঘামে ভিজে ওঠা নিজের হিংস্র স্বামীর দিকে তাকিয়ে বিকট ও চিৎকার করে উঠল। ঈশাদ বেলকনিতে পায়চারি করে বেড়াচ্ছে। চারপাশটা অন্ধকার খুটখুটে কালো হয়ে আসলেও সে স্পষ্ট বাসার গেটটা দেখতে পাচ্ছে। এই গেটটা দিয়ে তো তার তিহি পাখিটা তার বাসায় প্রথম পায়ের স্পর্শ ফেলেছিল, যে স্পর্শ সে ছাড়া আর কেউ দেখেনি। দেখবেই বা কী করে, সে তো কাউকে সুযোগও দেয়নি। আম্মু আর ইনাকে বাইরে পাঠিয়ে দিয়ে সবাইকে ছুটি দিয়েছিল সেদিন। সে যে চেয়েছিল তার তিহি পাখিটার প্রত্যেকটা কদমে পায়ের ছোঁয়া, হাতের ছোঁয়া, আর নিজেকে একা বারণ করবে, একান্তই একা। আজ সেই পাখিটা অন্য কারো বুকে নির্ঘুম রাত কাটাচ্ছে। একজন নতুন পুরুষের ছোঁয়াই হয়তো নিজেকে বিলিয়ে দিচ্ছে।
দিবেই না কেন? সে যে তার স্বামী হয়। হয়তো হারিয়ে যাচ্ছে এক নতুন কল্পনার রাজ্যে, যে কল্পনা সে নেই। ভাবতেই ঈশাদের বুক চিরে কানা পাচ্ছে। শরীরের ভেতর বাহির সবটা হা হা করে ভরে যাচ্ছে। চোখ বেয়ে পানি টপটপ করার আগেই মিসেস মরিয়মের আগমন। ঈশাদ, রাত তো প্রায় শেষ হতে চললো, ঘুমোবি না? ঈশাদ মায়ের দিকে না তাকিয়েই বলল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আম্মু। মিসেস মরিয়ম বেগম তৎক্ষণাৎ ছেলের কাঁধে হাত বাড়াতেই ঈশাদ মাটিতে লুটিয়ে পড়ল। সরু রাস্তায় আনাগোনা হওয়ায় তিহিরের বাসার দিকে বেশ অনেকটা আগেই ঈশাদের গাড়ি থামতে হয়েছে। এই জায়গাটা সে এর আগেও কয়েকবার এসেছে। ঠিক এই 3 রাস্তার মোড়ের সামনে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে ঘন্টার পর ঘন্টা একজনের দেখার আশায়। কখনো রাস্তার ধারে এগোনোর সাহস হয়নি। ভাবতে ঈশাদের ঠোঁটগুলো প্রশস্ত হয়ে এলো। কিন্তু আজ সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে না থেকে আজ সে একজনে নিতে এসেছে। হয়তো এটা তার প্রথম নিতে আসা, কিন্তু শেষ নয়, আর কখনো শেষ হতেও দিবে না। গাড়িটা সাইডে পার্কিং করেই একটা রিক্সা চেপে বসলো ঈশাদ। দরজায় নখের শব্দ পেয়ে 12 কি 13 বছরের একটা মেয়ে দরজায় আটকে দাঁড়ালো। ঠোঁট দুটো বেশ ফাঁকা হয়ে উঠে উপরে আর নিচু ঝুলে আছে। চোখ দুটো আগে কিছুটা তুলনায় বড়। মেয়েটির মুখে হাঁকে আরেকটু বড় করার জন্য হয়তো ঈশাদ ওর গালে টুক করে একটা চুমু খেয়ে নিল। বলল, আমাকে বিয়ে করবে মিহির রানী? ঈশাদের ইচ্ছে পূরণ করতেই যেন বাচ্চা মেয়েটি মুখের হাড় পরিমাণ আরেকটু বাড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ঈশাদের দিকে। ঈশাদ আর নিজের হাসি চেপে রাখতে পারেনি। বেশ শব্দ করে হেসে উঠতেই মিহি মুখটা ভাবুক ভাঙাময় বলল, আপনি সে ভাইয়াটা না? ওই যে আমার স্কুলের সামনে আপু আপনাকে বকছিল আর আপনি মিটমিট করে হাসছিলেন। ঈশাদ মিহির দিকে কিছুটা ঝুঁকে এসে ওর গাল টেনে বলল, না তো, কিন্তু সেই ছেলেটি আমার মতোই দেখতে। তাই? তুমি জানো, বললে না তো আমাকে বিয়ে করবে নাকি? মিহি নিজের ভাবুক চেহারা বদলে ফেলেছে। মুখে কিছুটা বিরক্তি ভাব নিয়ে বলল, ইস, আমার বয়ে গেছে আপনার মতো সুন্দর ভাইয়াকে বিয়ে করতে। আমি তো একটু কম সুন্দর ভাইয়াকে বিয়ে করব। তাহলেই তো সে আমাকে অনেক বেশি ভালোবাসবে। আমি বেশি সুন্দর? হুম। কি করে বুঝলে? এই যে আপনার নাকটা এতটা লম্বা। আমার আম্মু সব সময় বলে যার নাক লম্বা আর খাড়া সে সব থেকে সুন্দর মানুষ। নাক লম্বা আর খাড়া হলেই সুন্দর, আর কিছু লাগবে না? না। তাহলে তোমাকে বিয়ে করতে হলে কি আমার নাক কেটে আসতে হবে? হুম। আচ্ছা, তোমাকে বিয়ে করার জন্য না হয় নাকটা কেটেই আসবো, কিন্তু তোমার বোনকে দেখছি না যে, কোথায় সে? আপু তো ঘুমাচ্ছে। ঈশাদ মিহিকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। 2 কামরা বিশিষ্ট একটা ছোট ফ্ল্যাট। ছোট ডাইনিংও আছে, কিন্তু আশেপাশে রান্নাঘর দেখতে পাচ্ছে না। তিহিরা এখানে ভাড়া থাকে প্রায় 4 থেকে 5 বছর। ওর আম্মু সালেহা বেগম বর্তমানে একটি গার্মেন্টসে কর্মরত। ঈশাদ ধীরে পায়ে তিহির রুমের দিকে এগোচ্ছে। ছোট রুম, তাই একটি দুজনের চৌকি, পাশে একটি পড়ার টেবিল যাতে বেশ কয়েকটি বই রাখা পরপর সাজিয়ে রাখা হয়েছে। একটি আলনাও আছে, সেখানে গোটা কয়েক জামা কাপড় ভাঁজ করা। খুব স্বল্প জিনিসও সবকিছু কেমন পরিপাটি লাগছে। মনে হচ্ছে এর থেকে বেশি জিনিস হলেই বরং বেমানান লাগতো। চৌকিতে তিহির ডান দিকে কাত হয়ে কাচুমাচু হয়ে শুয়ে আছে। অর্ধেক শরীর তার কাঁথা দিয়ে ঢাকা। সারা রাত এপাশ ওপাশ করতে গিয়ে চুলগুলো বেখেয়ালি হয়ে আছে। উস্কো খুস্কো হয়ে তিহির মুখের উপরে আছে। ফ্যান চলছে ফুল স্পিডে। সেই বাতাসে চুলগুলো বারবার নড়ে উঠেছে। ঈশাদ তিহির মাথায় কাজটাতে বসলো। এত স্পিডে ফ্যান চালালেও মেয়েটা ঘেমে নিয়ে আছে। চিকন ঘন কালো ব্রু দুটোর পাশে ঘেঁষে ঘামের আনাগোনা। চোখ দুটো বন্ধ অবস্থায়ও নাড়াচড়া করছে। ফর্সা হলুদ বর্ণের বাগালটাও চুল দিয়ে ঢেকে আছে। নাকের পাতলা পাতা দুটো ঘামে ভিজে আছে, আর একটু পরপর কেঁপে কেঁপে উঠেছে। সব মিলিয়ে এই মুহূর্তে তিহির ঘুমন্ত কন্যা সাজ
বেশ আনন্দ দিচ্ছে ঈশাদকে। মনে হচ্ছে এমন একটি ঘুমন্ত কন্যার ঘুমন্ত মুখটা দেখার জন্যই হয়তো তার জন্ম। কি গল্পতে কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না তো? কে কার সাথে কে কি করছে কিছুই বুঝতে পারছেন না? সমস্যা নেই, আশা করি পরবর্তী পর্বগুলোতে আপনারা সব কিছু বুঝে যাবেন। তাই প্রথম পর্বটি দেখে আবার বাদ দিয়ে চলে যান না, সব পর্বগুলো দেখার চেষ্টা করবেন। আশা করি এটা আপনাদের লাইফের সবথেকে সেরা গল্প হবে। ধন্যবাদ সকলকে।